প্রত্যেক বছরই হচ্ছে শীতকালীন ছুটিতে হয়, পরীক্ষা হয়, এটাই হচ্ছে ঝামেলা। আসলে ইয়ার সিস্টেমে এটা একটা প্রবলেম, আর সেমিস্টার সিস্টেমে তো ধরনের প্রবলেম দেখা যায় যে 6 মাস অন্তর অন্তর পরীক্ষা হয়, এটাই হচ্ছে মানে আর কি। এদিক দিয়ে অবশ্য আমরা ভালোই আছি। হ্যাঁ, আমাদের অনেক আগেই পরীক্ষা হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, বাই। পাওয়া যায়। আমি আসলে ভার্সিটিতে ওঠার পর রিভার স্কাউটিং এ জয়েন করি। আমি আসলে এর আগে কখনো স্কাউটিং করি নাই। আমার আসলে ছোটবেলা থেকেই মানে এইসব স্কাউটিং এর সাথে যুক্ত হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমার স্কুলে আসলে স্কাউটিংটা ছিল না, যার কারণে আমি মানে যুক্ত হতে পারিনি। তো ভার্সিটিতে উঠে আসলে যেহেতু অপরচুনিটি পেয়েছি, সে কারণে আসলে স্কাউটিং এ ঢুকা। এখন তো ডিসেম্বর মাস, বিজয়ের মাস। তো বিজয়ের মাসে তোর কি জানতে ইচ্ছা করে না যে আমাদের দেশটা যারা বিজয় এনে দিয়েছে আমাদের দেশে, তারা হচ্ছে স্কাউটিং করতো কিনা, মানে যুদ্ধের আগে কি তারা স্কাউটিং এর সাথে যুক্ত ছিল কিনা? হ্যাঁ, কথা আসলে ঠিকই বলেছিস। আসলে আমরা যে স্কাউট করি, স্কাউট মুক্তিযুদ্ধে স্কাউটদের অবদান আছে কিনা, এজন্য হলেও আমাদের অবশ্যই জানা দরকার। অবশ্যই মুক্তিযুদ্ধের ইতিহাসও জানা হইলো, আমাদের স্কাউটদের অবদানও জানা হইলো। চল আমরা একদিন যাওয়া যায়। যাই, আমরা স্কাউট ভবনে যাব সময় করে একদিন। স্যার, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটিং গ্রুপ থেকে এসেছি। তো আপনারা জানেন যে এখন বিজয়ের মাস, ডিসেম্বর মাস। তো এই বিজয়ের মাসে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যারা স্কাউটিং করেছিল যুদ্ধের আগে এবং স্কাউটিং করা অবস্থায় তারা মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করেছে, এরকম কয়েকজন মুক্তিযোদ্ধাদের পরিচয় জানতে এসেছি আপনার কাছে। খুব ভালো কথা, তোমাদেরকে আমি অভিনন্দন জানাই। এই প্রজন্মের তোমরা অগ্রগামী এবং বিশেষ করে স্কাউটিং করো। তোমরা জানো যে আমরা এই 2011-তে 30শে ডিসেম্বর এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম। সেখানে সারা বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, ওই যে তুমি বলেছো আগে যারা স্কাউটিং করেছেন সেরকম লোকদের আমরা অনুসন্ধান করেছি। সেখানে 158 জনের একটি সাড়া পেয়েছিলাম। 128 জনকে আমরা সম্বর্ধনা দিয়েছি। এখানে বলতে কি সকলেই কিন্তু এখন স্কাউটিং করতেন, এখনো করেন, এবং তাদের একটা জন্য আমরা মোটামুটি একটা বই আমরা তৈরি করেছি। তোমরা জানো যে এরকম এখানে তাদের ছবি এবং বিস্তারিত তাদের বিবরণ এর ভিতরে রয়েছে। আসসালামু আলাইকুম। এটা কি স্যার দিদার আলমের বাসা? উনি কি বাসায় আছেন? আমরা ঢাকা ইউনিভার্সিটি রিভার স্কাউটিং গ্রুপ থেকে এসেছি। আমরা কি ওনার সাথে কথা বলতে পারি? আচ্ছা।
ওয়ালাইকুম সালাম। স্কাউট দেখি কি হবে? আমরা ঢাকা ইউনিভার্সিটি রোভার স্কাউটিং থেকে এসেছি। ভেরি গুড। কি হবে? স্যার, আমরা আসলে শুনেছি যে আপনি যুদ্ধের আগে বয়েজ স্কাউটিং এর সাথে যুক্ত ছিলেন, তো স্কাউটিংটা আপনার যুদ্ধের ক্ষেত্রে কিভাবে কাজে এসেছে সেটা একটু জানতে চাচ্ছিলাম। আমরা হলাম সবাই লর্ড ব্যাডন পাওয়েলের উত্তরসূরি। কেমন উত্তরসূরি? স্কাউটিংটা এমন একটা জিনিস তুমি চিন্তা করতে পারবে না। এই যে ট্রেনিংগুলো স্কাউটের, এটা আমার মুক্তিযুদ্ধে যে কত কাজে লেগেছে ইউ ক্যানট ইমাজিন। আমি ট্রেনিং নিয়েছি মুক্তিযুদ্ধে দেহরাদুনে। ওখানে ট্রেনিংয়ে আমি দেখলাম আমাদেরকে মনে করো মার্চ পাস্ট শেখায়। আমাকে তো ওটা শিখতে হয়নি। মার্চ আমাকে তো শিখতে হয়নি। ডিসিপ্লিনের অনেক কিছু আমাকে শিখতে হয়নি, যেগুলো আমি স্কাউটিং করে ফেলেছি অনেক বছর। আমরা ছিলাম কমান্ডো ব্যান্ড, কমান্ডো। এই জন্য আমাদের দলে 8 জন, 10 জন, 11 জন এরকম করে করে ছোট ছোট ব্যান্ডে ভাগ করা ছিল। যুদ্ধ শুরু হওয়ার আগে আমাদের দোতলা বাড়ি, উপরে তলায় আমার বেডরুমে আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ দেখে সকালবেলা 7টা নাগাদ ঘুমের ভিতরে এরকম জানলা দিয়ে গুলি আসতেছে। তাড়াতাড়ি স্কাউট বলে রোল করে খাটের নিচে শুয়ে পড়লাম আমি, আর চিল্লিয়ে চিল্লিয়ে আমার মাকে বোনকে বললাম যে এই তোমরা দাঁড়াবে না, মাথা উঁচু করবে না, তাড়াতাড়ি খাটের নিচে শুয়ে পড়ো। শুয়ে পড়লো, দেখি গুলি আর থামে না। আমার মা অল পাকিস্তান ওমেন্স শুটিং কম্পিটিশনে, পুরো পাকিস্তানের ওমেন্স শুটিং কম্পিটিশনে ফার্স্ট হয়ে একটা রাইফেল প্রাইজ পেয়েছিল, সেমি অটোমেটিক। তা আমি ওই শুয়ে শুয়ে বললাম, ডেকে ডেকে করে গিয়ে আমাকে বললাম যে তোমার রাইফেলটা দাও আর কিছু গুলি দাও। ওগুলো নিয়ে বাড়ির পেছন দিয়ে থাকে না, পেছন দিয়ে বারান্দা দিয়ে, হ্যাঁ বারান্দা দিয়ে ওই জন্য ড্রেন পাইপ ছিল, আমি দোতলা থাকতাম, ড্রেন পাইপ দিয়ে ওই রাইফেলটা নিয়ে নিয়ে আমি চলে গেলাম আমার বাড়ি। আর যে বাড়ি থেকে গোলাগুলি হচ্ছিল ওটা হচ্ছিল একটা পাকিস্তানিদের বাড়ি, কাবলি খালেকের বাড়ি বলে। সেই বাড়িতে মাঝখানে একটা ছোট পুকুর ছিল, মাঝখানে আমি এভাবে ঘুরে যেয়ে পুকুরের ভিতরে যেয়ে মাথা দিয়ে পাহাড়ের ভিতরে শুয়ে তাক করে একটা রাইফেল। ওরা কতজন? 20-30 জন বারান্দায়, 20-30 জন। আর আমি ঠুস করে একটা মারলাম, টাপাস করে পড়ে গেল। বাস এই করে করে আমি ওদের এই 20-30 জনের ভিতরে অনেকগুলোকে মেরে ফেলেছি। যখন দেখছি যে অনেকগুলো মারা গেছে, তারপর তারা সাদা ফ্ল্যাগ উঠালো। সাদা ফ্ল্যাগ যখন উঠে গেছে তখন আমি চলে এসেছি, ওরা সারেন্ডার করছে। এরপর আমি ট্রেনিংয়ে গেছি, আমাকে তারা রেখে দিতে চেয়েছিল, রেখে দিতে চেয়েছিল যে কি ওই ইন্সট্রাক্টর হিসেবে। তা আমি ইন্সট্রাক্টর হিসেবে থাকতে রাজি হইনি। রাজি না হয়ে আমি অনেক চেষ্টা করে আমি বেরিয়ে এসেছি যুদ্ধ করার জন্য। দেশে আসলাম হয়ে রামগড়, তারপরে ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, এই সব জায়গা দিয়ে আসতেছি। আসার সময় যোগছলা বলে একটা জায়গা আছে, যোগছলা আমরা একদিন ওই এক একদিন করে কিছুদিন যে শেল্টার নিতে হয়। যোগছলা শেল্টারে ছিলাম, হঠাৎ আমরা খবর দিল যে পাকিস্তানি আর্মিরা চলে এসছে, পাকিস্তান আমাদেরকে ধরতে 100 জন আর্মি, এক কোম্পানি। তাড়াতাড়ি আমরা একটা ছোট পাহাড়ের শেল্টার নিলাম। শেল্টার নেওয়ার পরে পাহাড়টা ঘিরে ফেলছে পাকিস্তানিরা। আমরা 8 জন, ওরা 100 জন। অনেকক্ষণ গোলাগুলি চললো, আমাদের গুলি টুলি শেষ হয়ে যাবে। দুপক্ষেরই, ওদের তো অনেক গোলাগুলি আছে, আমাদের তো লিমিটেড। আমি বললাম যে কি এবার গ্রেনেড চার্জ করো। পাহাড়ের উপর থেকে আমরা যেহেতু নিচে চারদিক দিয়ে গ্রেনেড চার্জ করেছি, পাকিস্তানিরা তখন টিকতে পারে নাই, পালিয়ে চলে গেছে। তবে 2 জন পাকিস্তানি আর্মি, একটা গরু মারা গেছিল সেই যুদ্ধ, আমরা বেঁচে গেছি। এরপরে আরও যুদ্ধ হয়েছে, আমাদেরকে বলছি এখন বিকেল হয়েছে, চলো ছাদে যাই। সেখানে গিয়ে বললে এখন মনে হয় কথা বলতে ভালো হবে, তাই না? চলো।
ঘনমারা বাঁশখালী হলে বলখালীতেও একবার যুদ্ধ হলো আমাদের সাথে। সেই যুদ্ধ তো অসুবিধা হয়নি আমাদের, চলে গেলাম, যে পৌঁছলাম বাঁশখালী। বাঁশখালী যেয়ে দেখি সদের এক রাজাকার আছে গুণাগড়িতে, এটা ওয়াবদার বিল্ডিংয়ে, গুণাগড়ি ওয়াবদা বিল্ডিং, 150 জন রাজাকারের ক্যাম্প, আমরা 8 জন। লোকাল কিছু মুক্তিযোদ্ধা ছিল, ওদেরকে সাথে নিয়ে 14 ঘন্টা যুদ্ধ করেছে, সারা রাত কেটে গেছে। ওরা 100-150 জন, আমরা কজন, হয় না কিছু, পারি না। বুদ্ধি করলাম কি, ওদের ওই টিউবওয়েল ছিল একটা মাঝখানে, পাহাড়ে লাগিয়ে দিলাম, একজনকে টিউবওয়েলে কেউ কাউকে আসতে দিবে না, পানি বন্ধ, যে পানি আনতে যায় গুলি খায়। টিউবওয়েল বন্ধ করে দিলাম, ওদের তো খাওয়া বন্ধ, খান অলরেডি 12-14 ঘন্টা হয়ে গেছে। সকালবেলা একটা নোট লিখলাম, সারেন্ডার করো এতটার ভিতর, নাইলে তোমাদের সবাইকে মেরে ফেলবো। ছোট একটা ছেলেকে দিয়ে ওই নোটটা ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছি। সে গেল, যে নোটটা দিল, ওরা কেয়ার করে নাই। আমি যে টাইম দিয়েছিলাম কেয়ার করে, 2 ঘন্টা টাইম দিয়েছিলাম, কেয়ার করে নাই। 1 ঘন্টা পরে আরেকটা নোট দিলাম, যে তোমাদের এখন 1 ঘন্টা সময় আছে, তাড়াতাড়ি সারেন্ডার করো। কেয়ার করে নাই, 1 ঘন্টা চলে গেছে। তারপরে আবার সেই ছেলেকে দিয়ে আবার দিলাম, মাত্র 15 মিনিট, সারেন্ডার করবো কি করবো না দেখো। 15 মিনিট শেষ হয়ে গেছে, ব্রেন গান দিয়ে, মেশিন গানের 2 তলা বিল্ডিং ছাঁটা করে ফেলছে গুলি মেরে। আমি 2 তলা বিল্ডিং, আর আমাদের তো বাকি চারদিকে তো ঘেরাও করা আছে। ব্রেন গান ছিল একটা, মেশিন গান ছিল একটা, মেশিন গানটার নাম ব্রেন গান, ইংল্যান্ডের। বিল্ডিং টিল্ডিং যখন ছাদা হওয়া শুরু করছে, পানিও বন্ধ, এটাও বন্ধ, বেরোতেও পারে না, বিল্ডিং ছাদা হয়ে যাচ্ছে। এইবার ভয়ে সবাই সারেন্ডার করলো। এবার সারেন্ডার করলো, সারেন্ডার করার পরে দেখলাম সম্মুখ যুদ্ধ, সম্মুখ সমরে আমরা মুক্তিযোদ্ধারা, আমাদের ক্যাপ্টেন ছিলেন মাহবুবুর রহমান সাহেব, ওনারা নির্দেশ দিলেন যে তোমরা ডিফেন্স নাও রাস্তার, এই যে রোডের পশ্চিম পাশে, আর পূর্ব পাশটা পুরোটাই ছিল মুক্ত অঞ্চল, বর্ডার পর্যন্ত, ভারত পর্যন্ত। আমরা পশ্চিম পাশে এই পোস্ট থেকে আমরা উত্তরে যাই একবারে হাঁড়াতলির, যেখানে আমাদের স্মৃতিস্তম্ভ আছে, সে পর্যন্ত আমরা এই মুক্তিযোদ্ধারা পজিশন নেয়। আমরা অ্যাম্বুশে ছিলাম, পাকিস্তানিরা এই রাস্তা দিয়ে আসতেছিল। ওনারা এই রাস্তাটা পুরোটা বাগমারা হইতে একবার বাংলা বাজার পর্যন্ত পুরোটাকে ক্যাপচার করার জন্য ওনারা আসতেছিলেন। ওখানে প্রথম আসছে লাকসাম রেলওয়ে জংশন থেকে আসছে, আসার পরে ওনারা এই গোয়েরভাঙ্গা বাজার ক্যাপচার করে। গোয়েরভাঙ্গা বাজার ক্যাপচার করার পরে তাদের উদ্দেশ্য ছিল বাজারটা, এই ভুসি বাজার ক্যাপচার করবে। ক্যাপচার করার পরে এই এলাকাটা মুক্ত অঞ্চল ছিল, পূর্ব পাশে সব গুণে মুক্ত অঞ্চলগুলো ক্যাপচার করার পরে তারা মুক্তিযোদ্ধারা যেন ঢুকতে না পারে এই পাশে, সেই জন্য তারা মার্চ করছিলেন। এখানে মার্চ করার পরে তাদের প্রায় 150 সৈন্য ছিল পাকিস্তানি। এই রাস্তায় দাঁড়িয়ে না, ওরা ওখানেও অবস্থান করছিল, আর তারা মার্চ করছিল। প্রথমে ছিল রেঞ্জার, তারপরে রাজাকার। আমরা এই ডিফেন্সে আমাদের সংকেত বলা হয়েছিল যে আমরা যদি গ্রেনেড বাস্ট হবে তারপরে যেন আমরা ফায়ারিং করি। আমরা রেঞ্জার গুনাকে ছেড়ে দিছি, ওরা পাকিস্তান থেকে আসছিল স্টুডেন্ট, এরা অনেক কিছু জানতো না, যার জন্য আমরা এদের উপর হামলা করতাম না। গ্রেনেড বাস্ট হওয়ার সাথে সাথে আমরা এখানে ফায়ারিং ওপেনিং করি। এই অবস্থাতে আমরা যখন ফায়ারিং করি, ফায়ারিংয়ের সাথে সাথে তাদের অনেকগুলো লোক হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায়, এবং কিছু লোক ওই রাস্তার ওই পাশে চলে যায়। এই রাস্তাটা এরকম ছিল তখন? এই রাস্তাটা পাকা ছিল না, এই রাস্তাটা কাঁচা রাস্তাই ছিল, পাকা রাস্তা ছিল না। তো এখানে যুদ্ধ কন্টিনিউ করে। আমাদের কথা ছিল হিট অ্যান্ড রান, আমরা ওদেরকে মারবো, আমরা এখান থেকে চলে যাবো অন্যত্র। কিন্তু তাদের যে মেশিন গানের গুলি এতভাবে চলছিল আমরা সরতে পারছিলাম না। তো ওখানে দীর্ঘক্ষণ লড়াই যুদ্ধ হয়েছে সম্মুখ সমরে।
পাকিস্তানিদের সাথে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে। তারা কি করছে, আমাদের দেশের যে রাজাকার, এরা আলবদর রাজাকার, এরা কি করছে, ওই পেছনে দিয়া একটা রাস্তা আছে শর্টকাট, এই রাস্তা দিয়া কিছু পাকিস্তানিদেরকে নিয়ে আসছে সোলজার। তো আনার পরে আমরা একটু বেকায়দায় পড়ে গেলাম, আমরা এখান থেকে উড্ডও করতে পারতেছিলাম না। এদিকে মেশিন গানেগুলি পিছন থেকে তারা এসে আমাদেরকে ঘেরাও দিছে, এই পাশ থেকে আবার নিচে দিয়ে তারা সামনের দিকে অগ্রসর হয়েছে। একটা টুপস অনেক কষ্টে, ওদের অনেকেই হতাহত হয়েছে। মানে মুক্তিবাহিনীর আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে আমাদের 4 জন শহীদ হয়েছে। মানে আপনারা এদিকে কতজন ছিলেন? আমরা 37 জন ছিলাম, আর উনারা প্রায় 150 লোক ছিল। কারণ তাদের এম ছিল এখান থেকে বাগমারা পর্যন্ত যাবে, বাগমারা পর্যন্ত, বাগমারা টু বাঙ্গরদা, এখানের মধ্যে প্রায় আপনার 40 কিলোমিটার। এই 40 কিলোমিটার যদি এই রোডটা তারা ক্যাপচার করতে পারে, তাহলে তারা মুক্তিযোদ্ধাদেরকে আর ওদিকে ঢুকতে দিতে পারবে না আর কি। তারপর এখান থেকে যুদ্ধর পরে ওরা যখন এখানে ঢুকে গেছে, মুক্তিযোদ্ধাদের মধ্যে আমরা তখন উড্ডু করছি, আমরা উড্ডু করার সময় তারা কিন্তু পিছনে দিয়ে আমাদেরকে ফায়ারিং করতেছিল, এদিকে মেশিন গানের গুলি। তখন 2 জন মুক্তিযোদ্ধা, দেলোয়ার এবং আব্দুর রহিম, খড়ের যে আছে সিন আছে, খড়, ওই ধানের খড়ের মধ্যে ঢুকে গেছে 2 জন। তো ওখানে একজন পাকিস্তানিদের পক্ষে একজন কারি সাহেব ছিলেন, উনি কিন্তু ওই খড়টা দেখা দিয়ে উনি ভাগিয়ে গেছেন। তো ওখানে তারা যাইয়া পাও দিয়া করে একজনকে পাশে দেলোয়ার ওখানে শুট করছে, আর আব্দুর রহিম যে আছে ও একদম মরার মতন পড়েছিল, ওকে আর তারা করে নাই। কারণ কিন্তু তখন তো যুদ্ধের কে কাকে মারে। ওখানে একজন শহীদ হয়েছে, তারপরে মুখলেসুর রহমান শহীদ হয়েছে, শহীদ মনোরঞ্জন শহীদ হয়েছে, দেলোয়ার শহীদ হয়েছে। এরপরে ওনারা আমরা যখন উড্ড হয়ে চলে গেলাম, তো পাকিস্তানিরা আবার নতুন সৈন্যরা আবার মার্চ করতেছিল, মানে ওনারা বুসি বাজার যাবে এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে ইয়া আলী বলে তারা মার্চ করতেছিল। ওই যে পাশে ক্যাপ্টেন মাহবুব সাহেব 2 প্লাটুন আর্মি, রেগুলার আর্মি নিয়ে উনি অ্যাম্বুশ করছেন। এরা যখন সন্ধ্যার পরে যাইতেছিল, অ্যাম্বুশের মধ্যে ওরা পুরোটা টুস পড়ে গেছে। ওখানে মধ্যে অনেক হতাহত হয়েছে পাকিস্তানিদের, অনেক হতাহত হয়েছে, অনেক মারা গেছে তারা। তারপরে তারা বেদিশা হইয়া এই রাস্তা দিয়ে না আসি, যে যেভাবে পারছে এই মাঠে দিয়া পলায়ন করতেছিল। সামনের 2 জনকে পাইছে, এরা সিভিল সাধারণ লোক, আব্দুর রহমান, এবং গুলি করে মেরে ফেলছে এদেরকে, ওরা হলো গণশহীদ। আমরা মুক্তিযোদ্ধারা 66 জন ছিলাম, ছোট ছোট সেকশনে, 11 জন নিয়ে একটা সেকশন। আমরা খণ্ড খণ্ড সেকশনগুলোতে আলাদা আলাদাভাবে বিভিন্ন গ্রামে অবস্থান নিতাম। তো যদি কোথাও অ্যাম্বুশ করতে হতো বা কোথাও খণ্ডযুদ্ধ করতে হতো বা ইমার্জেন্সি কিছু হতো, তখন সবাই আমরা একসাথে হয়ে যেতাম। এসো আমরা যুদ্ধের জায়গাটা দেখাই, এটা ছিল আমাদের ডিফেন্স। স্যার, আপনাদের মানে পাকিস্তানিরা তো অস্ত্রশস্ত্র অনেক সমৃদ্ধ ছিল, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে মানে অস্ত্র দিয়ে কিভাবে যুদ্ধ করলেন? আপনাদের যা ছিল, আমাদের ছিল ওই রাইফেল, আমাদের 303 এবং এসএলআর, আমাদের ছিল হ্যান্ড গ্রেনেড, আমাদের স্ট্যান্ড ছিল, আর সর্বসাকুল্যে আমাদের একটা এলএমজি ছিল, লাইট মেশিন গান। এটাই ছিল আমাদের হাতিয়ার। এই হাতিয়ারগুলো দিয়েই আমরা তাদের সাথে যুদ্ধ করছি। তারা অত্যাধুনিক মডার্ন চাইনিজ হাতিয়ার তাদের ছিল, তাদের এলএমজি ছিল, এমজি ছিল, এমএমজি ছিল, এবং 3 ইঞ্চ মোটর, আর্টিলারি, এই সমস্ত দিয়ে আমাদের উপরে তারা আক্রমণটা করতো। এবং আমাদের যে অ্যাম্বুশের উপর তারা 3 ইঞ্চ মোটর অনেকভাবে করছে। আমাদের শুধু ছিল একটা 2 ইঞ্চ মোটর। এই 2 ইঞ্চ মোটর দিয়ে আমরা কতটুকু কাভার করতে পারবো, এটা রেঞ্জও কম। তো ওনাদের অনেক গুণের রেঞ্জ ছিল, ওনারা বিভিন্নভাবে আমাদেরকে মোকাবেলা করতো। তারপরেও আমরা মাতৃভূমির স্বাধীনতার জন্য আমরা আত্মহুতি দিয়ে হলেও আমরা ওসব যুদ্ধে আমরা ওদের সাথে মোকাবেলা করতাম, গেরিলা যুদ্ধে, এবং বিশেষ করে সর্বক্ষেত্রে আমাদের জয় হতো, কারণ আমরা মাতৃভূমির জন্য যুদ্ধ করছি।
আর হানাদাররা আসছে দখল করার জন্য। এখানে পার্থক্যটা তোমাদেরকে বলি। এই হানাতলি বাতাবাড়ি যুদ্ধে 4 জন তো আমাদের শহীদ হয়েছে, কিন্তু অসংখ্য হতাহত হয়েছে, তাদের যুদ্ধহত পঙ্গু হয়েছে। তো আবু তাহের বলে আমার একজন যোদ্ধা, মুক্তিযোদ্ধা, উনার পেটে দিয়ে গুলি লেগে পিঠে দিয়ে বাইরে হয়ে চলে গেছে। উনি কিন্তু এখনও জীবিত আছেন, ফুলওয়ারা গ্রাম। আমি নিজেও এইখানে যুদ্ধহত হয়ে আমার এখানে গুলি লাগে, আমার এই জায়গাখানে এই হাতে গুলি লাগে। গুলি লাগার পরে আমি অনেকটা সেন্সলেসের মতন ছিলাম। এরপরেও আমি আমার হাতিয়ার নিয়ে, আমার স্টেন গান ছিল, আমার হাতিয়ার নিয়ে আমি মুক্তিযুদ্ধকে জানো 90তম পর্বের কুইজ। হানাতলি ও বাগমারা যুদ্ধে কতজন শহীদ হন? এ 7 জন, বি 4 জন, সি 12 জন, ডি 2 জন। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। MJ ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 89তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল লন্ডন ঘাট অপারেশন কত তারিখে হয়? সঠিক উত্তর ডি 30 অক্টোবর। এই পর্বের বিজয়ীরা লাইজু, লিমা ও মানিক। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। এসব তোমাদেরকে লাকসাম বৌদ্ধভূমি দেখাবো। যুদ্ধের অনেক স্মৃতি এখানে দেখতে পাবে। লাকসাম 15 এপ্রিল লাকসামে পাকিস্তান হানাদার বাহিনী এখানে কবজা করে। কবজার আগে, ক্যাপচারের আগে এখানে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল অনেকবার। এই প্রতিরোধ যুদ্ধগুলোতে আমাদের অনেক ইপিআর, সেনাবাহিনী, পুলিশ, আনসার, মুজাহিদ এবং সিভিল যারা আছে তারা সহযোগিতা করছিল। ওখানে যুদ্ধের পরে ঢাকার থেকে লাকসাম আসতে 18 দিন লাগছে। 26শে মার্চ থেকে এখানে 15 এপ্রিল 18 দিন লাগছে লাকসাম আসার জন্য। আসতে বিভিন্ন জায়গায় পথে পথে যুদ্ধ হয়েছে। ওটা হলো প্রতিরোধ যুদ্ধ। 15 এপ্রিল লাকসাম ফল করার পরে আমরা ভারতে চলে যাই। ভারতে চলে যাওয়ার পরে ওখানে প্রশিক্ষণ নিয়ে আমরা ভিতরে আসি। ছোট ছোট গেরিলা যুদ্ধে আমরা অংশগ্রহণ করি। সেকশন ওয়াইজে 11 জনের সেকশন হয়, 33 জনের প্লাটুন হয়। আমি প্লাটুন কমান্ডারের দায়িত্ব পালন করি। তো এই যে লাকসাম ওই সিগারেট ফ্যাক্টরি, এই যে দেখছো ওটা হলো সিগারেট ফ্যাক্টরি। এখানে পাকিস্তানিরা এখানে ছিলেন, এখানে মেজর এবং কর্নেল র্যাঙ্কের লোক ছিল। এখন মাঝে মধ্যে ব্রিগেডিয়ার জেনারেলরাও আসতেন। এই সিগারেট ফ্যাক্টরিতে এখান থেকে সেকেন্ড ক্যান্টনমেন্ট কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট, এরপর হলো লাকসাম ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্ট এখানে 3টা লাইন গেছে। একটা চলে গেছে চাঁদপুর, মাঝখানে একটা চলে গেছে নোয়াখালী, এরপর একটা চলে গেছে চট্টগ্রাম। তারা ফেনী, নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী এবং চাঁদপুরকে লাকসাম ক্যান্টনমেন্ট থেকে, সাব ক্যান্টনমেন্ট সিগারেট ফ্যাক্টরি থেকে লাকসাম থেকে কন্ট্রোল করতো। এবং তারা বিভিন্ন অপারেশনগুলো এখান থেকে তারা চালাতো। এই অপারেশনগুলো চালাতো। এবং এই যে সিগারেট ফ্যাক্টরি, এখানে তারা ওই রেলওয়ে স্টেশন থেকে যুবক শ্রেণীর লোকদেরকে নিয়ে আসতেন এবং নারী এদেরকে এনে নির্যাতন করত। নির্যাতন করার পরে এই বৌদ্ধভূমিতে এনে মাটি চাপা দিত। এক একটা গর্তে 2 জন, 3 জন, 4 জন করে এই বৌদ্ধভূমিতে মাটি চাপা দিত। আমি বৌদ্ধভূমিটা দেখাচ্ছি। এই সামনে হলো আমাদের বৌদ্ধভূমি। তো এই বৌদ্ধভূমিটা কিন্তু নতুন করে রিমডেলিং হয়েছে। আগের বৌদ্ধভূমিটা ওই রূপ লাইন করার জন্য রেলের স্বার্থে, রেলের প্রয়োজনে এখানে ডাবল লাইন লাকসাম চিনকে আস্তানা ডাবল লাইন হয়েছিল এবং এই চিনকে আস্তানা লাকসাম ডাবল লাইনের স্বার্থে এই রূপ লাইনটা প্রয়োজন ছিল। এবং এই রূপ লাইনটা প্রয়োজনে এখানে বৌদ্ধভূমির উপরে দিয়া এই লাইনটা চলে গেছে। তো রেল তার নিজস্ব অর্থায়নে এই বৌদ্ধভূমিটাকে আবার তারা প্রতিস্থাপন করে। তবে কিছু সংখ্যক বৌদ্ধভূমির কিছু অংশ এখানে পড়ছে। তো আমাদের এই বৌদ্ধভূমি নতুন করে হয়েছে। শহীদ চেরাগালি এখানে একজন ছিলেন,
মুক্তিযোদ্ধা ওনাকে এখানে মারা হয়েছিল, এবং শহীদ আব্দুল খালেক, যিনি তার স্মৃতিস্তম্ভ তার নাম ছিল এবং গ্যাজেটও আছে, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে উনি ভাতা পান। শহীদ আব্দুল খালেককে হত্যা করা হয়েছে ওই সিগারেট ফ্যাক্টরিতে। 7 দিন পর্যন্ত নির্যাতন করার পর এই শহীদ আব্দুল খালেককে তারা ব্যানার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে এবং চোখ বাঁধে ওখানে নির্যাতন করে। মারা যাওয়ার পরে এখানে ডোমেরা নিয়ে আসে, রেলওয়ের যে সমস্ত মেডিকেলের ডোম ছিল এই ডোমেরা এখানে নিয়ে আসে, তাকে সুরেন্দ্র, উপেন্দ্র এবং সিদাম মালিক এখানে মাটি চাপা দেয়। স্যার, আমরা শুনেছি যে আপনি যুদ্ধের আগে স্কাউটিং এর সাথে যুক্ত ছিলেন, তো আপনার স্কাউটিং এর যে শিক্ষাটা ওটা আপনার যুদ্ধক্ষেত্রে কিভাবে কাজে আসছে ওটা একটু জানতে চাচ্ছিলাম। ভীষণ কাজে আসছে। স্কাউটিং আমাকে প্রেরণা জুগিয়েছে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য। আমি কাব স্কাউট ছিলাম, আমি বয় স্কাউট ছিলাম, আমি রোভার স্কাউট ছিলাম।